আচ্ছা, গতকাল আমরা গত ক্লাসে রেসপিরেটরি সিস্টেম শুরু করছিলাম। আমরা রেসপিরেটরি সিস্টেমে আমরা প্রথমে জানার চেষ্টা করছিলাম যে রেসপিরেটরি সিস্টেমটা কি, অর্থাৎ এটা কোন অংশ থেকে আমাদের কোন অংশ পর্যন্ত দিয়ে গঠিত হয়েছে, সেই বিষয়টা আমরা শুরু করছিলাম। তো আমি আবার একটু সংক্ষেপে একটু বলে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেম বলতে বাংলায় যেটাকে বলা হয় শ্বাস প্রশ্বাস অঙ্গাদি। তো এই শ্বাস প্রশ্বাস কাজ সম্পাদন করার জন্য আমাদের যেসব অর্গানগুলো কিংবা যেসব জায়গাগুলো কাজ করে আমরা সাধারণত তাকে রেসপিরেটরি সিস্টেম বলি। এই রেসপিরেটরি সিস্টেমটাকে আমরা প্রথমত আলোচনার সুবিধার্থে দুই ভাগে ভাগ করছি। একটাকে বলা হয় আপার রেসপিরেটরি ট্র্যাক আর একটাকে বলা হয় লোয়ার রেসপিরেটরি ট্র্যাক। তো আপার রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে আমাদের আছে নেজাল কেভিটি, নেজোফেরিংস, ওরোফেরিংস, ল্যারিংস, ভোকাল কর্ড পর্যন্ত যার অবস্থান আপার রেসপিরেটরি। আর লোয়ার রেসপিরেটরিতে আছে আছে ল্যারিংস, ট্র্যাকিয়া। ট্র্যাকিয়ার পরে যে আমাদের আছে প্রিন্সিপাল ব্রঙ্কাস, প্রিন্সিপাল ব্রঙ্কাসের পরে আছে ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওল, রেসপিরেটরি ব্রঙ্কিওল, অ্যালভিওলার ডাক্ট, অ্যাট্রিয়া, এয়ার স্যাক অ্যান্ড অ্যালভিওলাই। তো আমরা শুরু করছিলাম নাসিকা বা নোজ দিয়ে। তো আমরা জানছিলাম যে আমাদের নাসিকা বা নোজ কাকে বলে, তার গঠনতন্ত্র কি আছে এবং নাসিকা বা তন্ত্রটা কি কি অস্থি দ্বারা গঠিত হয়েছে, কি কি কার্টিলেজ দ্বারা গঠিত হয়েছে এবং এটা আমাদের কি ধরনের কাজ করে আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে, সেই বিষয়টা আমরা পড়ছিলাম। সেই সাথে আমরা আরেকটা টপিকস পড়ছিলাম, সেটা হচ্ছে প্যারানাজাল সাইনাস। আমরা এখান থেকে জানতে পারছিলাম যে আমাদের নাকের চারপাশে 4 জোড়া সাইনাস আছে, যেগুলোর নাম হচ্ছে ফ্রন্টাল সাইনাস, এডময়েড সাইনাস, ম্যাগলিলারি সাইনাস অ্যান্ড স্ফোনাইডাল সাইনাস। তো এই সাইনাসগুলো সম্পর্কে আমরা জানছিলাম যে আমাদের এই সাইনাসগুলো কি জন্য এটার অবস্থান এখানে আছে, কি কাজ করে, কিভাবে আমাদেরকে সহযোগিতা করে, সেই বিষয়গুলো আমরা জানছিলাম। আজকে আমরা এই প্রথম অংশ থেকে, অর্থাৎ আমাদের নেজাল কেভিটি থেকে আমরা আজকে আর আলোচনা শুরু করব। তো আমাদের আজকের আলোচনা হচ্ছে ফেরিংস, ল্যারিংস, ট্রাকিয়া অ্যান্ড ব্রঙ্কাস। তো আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা গত ক্লাসে যে জায়গায় আলোচনা করে শেষ করছিলাম সেইখান থেকে যেহেতু শুরু করব, আমরা নাকের নেজাল কেভিটি পর্যন্ত গত ক্লাসে পড়াশোনা করছিলাম। তো তারপরে আছে আমাদের হচ্ছে ফেরিংস। তা আমরা একটু ছবির মাধ্যমে প্রথমত দেখব যে ফেরিংসটা আসলে কোথা থেকে এর অবস্থান শুরু হয়েছে আর কোথায় যাইয়ে এর অবস্থানটা শেষ হয়েছে। তার আগে আমরা আরেকটু জেনে আসি আগে যে ফেরিংসটা আসলে কি জিনিস, সেখান থেকে আসি। ফেরিংস হচ্ছে, এখানে ইংলিশে ডেফিনেশনটা লেখা আছে, দ্য ফেরিংস ইজ দ্য পার্ট অফ দ্য থ্রোট বিহাইন্ড দ্য মাউথ অ্যান্ড নেজাল কেভিটি। এখানে যেটা বলা হয়েছে, ফেরিংস হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের একটা অংশ যেটা আমাদের গলায় অবস্থান করে, মুখের পিছনে এবং নেজাল কেভিটির পিছনে। এটি ইসোফেগাসে এবং ল্যারিংসের উপরে অবস্থান করে। ঠিক আছে, এটা একটা টিউবের মতন যেটা আমাদের খাদ্যনালীরও পাশে থাকে এবং খাদ্যনালী এবং আমাদের শ্বাসনালী, সেই সাথে আমাদের ট্র্যাকিয়ার সাথে একটা সংযোগ স্থাপন করে। তো আমরা এবার একটু ছবির মাধ্যমে দেখি যে আসলে এটা কিভাবে আছে। এটা হচ্ছে আমাদের নেজাল কেভিটি, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এ পর্যন্ত আমাদের নেজাল কেভিটি। সেইখান থেকে দেখেন এইখানে 3টা পর্দা দেওয়া একটা জায়গা আছে, এইখান থেকে এই পর্যন্ত। এটা হচ্ছে আমাদের ফেরিংস। সেই ফেরিংসটাকে আমরা 3টা অংশে ভাগ করছি, সেটা হচ্ছে নেজোফেরিংস, একটা হচ্ছে ওরোফেরিংস আর একটা হচ্ছে হাইপোফেরিংস, অথবা এই হাইপোফেরিংসের আরেকটা নাম আছে লেরিঙ্গোফেরিংস। ঠিক আছে, তা এই নেজোফেরিংসটা সম্বন্ধে আমরা একটু দেখি, যে ব্লু কালার দিয়ে দেখানো হয়েছে এটাকে। এটা মানে হচ্ছে যে অংশটা, ফেরিংসের যে অংশটা নেজাল কেভিটির সাথে সংযোগ স্থাপন করছে তারে আমরা বলি হচ্ছে নেজোফেরিংস। তারপরে যে অংশটা আরেকটা কালার দিয়ে এখানে দেখানো হয়েছে ওরোফেরিংস, এটার নাম। ওরোফেরিংস বলতে বোঝানো হয় ফেরিংসের যে অংশটা আমাদের মুখের গহ্বরের সাথে সম্পর্ক স্থাপন করছে, সেটাকে বলা হয় ওরোফেরিংস। তারপরে আছে হচ্ছে আমাদের হাইপোফেরিংস কিংবা ল্যারিঞ্জোফেরিংস।
তো ল্যারিঞ্জোফ্যারিংস এই যে এখানে বেগুনি কালার দিয়ে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় হাইপোফ্যারিংস। তো হাইপোফ্যারিংসটা হচ্ছে আমাদের ওরোফ্যারিংস এবং আমাদের ইসোফেগাস, ট্রাকিয়া এবং আমাদের হাইপোগ্লুটিয়াসের সাথে যে সম্পর্ক স্থাপন করছে সেই অংশটাকে বলি আমরা হাইপোফ্যারিংস। তো এটা ছিল আমাদের হাইপোফ্যারিংস। সেই সুবাদে আমরা যদি জানতে পারি আসলে কি কাজ করে, আমাদের জন্য কি উপকারী। তো এখানে দুটো বিষয় আমাদের খুব জানা খুব দরকার। একটা হচ্ছে এই যে ফ্যারিংসটা আমাদের একটা লুপের মতন হিসেবে কাজ করে। যেমন এখানে ছবিতে দেখেন আমাদের নাকের থেকে যে জিনিসটা অর্থাৎ যে টিউবটা নামিয়ে আসছে সেটা সরাসরি আমাদের ট্রাকিয়াতে ইসোফেগাসে চলে গেছে। ইসোফেগাস হচ্ছে আমাদের খাদ্যনালী। তো এইখানে কিভাবে এই ফ্যারিংস কাজ করতেছে দেখেন, যখন আমরা মুখ দিয়ে কোনো খাবারটা গ্রহণ করি তখন এইখানে আমাদের আছে হচ্ছে আচ্ছা দেখেন আমাদের এখানে এই যে লম্বা যে পর্দাটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় ইপিগ্লোটিয়াস। যখন আমরা খাবারটা গ্রহণ করি তখন ইপিগ্লোটিয়াসটা নিচের দিকে নেমে আসলে কি হচ্ছে, আমাদের যে ট্র্যাকিয়া অর্থাৎ যেখান দিয়ে আমাদের বাতাসটা যায়, নাক দিয়ে আমরা নিঃশ্বাস নিলে বাতাসটা যে জায়গা দিয়ে ফুসফুস যায় সেই পর্দাটা নিচের দিকে নামে যাওয়ার কারণে আমাদের ফুসফুসে কোনো ধরনের খাদ্যদ্রব্য প্রবেশ করতে পারে না। এই যে গুরুত্বপূর্ণ কাজটা সেই কাজটা করতেছে আমাদের ফ্যারিংস। তো আমরা এখন বুঝতে পারলাম যে আমাদের ফ্যারিংসটার মূল কাজটা কি। সে কি করতেছে, আমাদের এয়ার ফ্লোটাকে ঠিক রাখতেছে এবং সঠিক জায়গা দিয়ে প্রবাহ হওয়ার জন্য কাজ করতেছে। সেই সাথে আমাদের কোনো খাদ্যদ্রব্য যাতে শ্বাসনালীতে অর্থাৎ ট্রাকিয়ার মধ্যে চলে না যায় সেই জিনিসটা সে রক্ষা করতেছে। তো এটা ছিল আমাদের ফ্যারিংসের পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের ট্রাকিয়ায়। ট্রাকিয়াটা ফ্যারিংসের পরেই আমাদের ট্রাকিয়া। আমরা এখানে ফ্যারিংসের ছবি দেখতে পাচ্ছি। এখানে এই যে গোলাপি কালারের যে জায়গাটা এটাকে আমরা বলি হচ্ছে ফ্যারিংস। তো আমরা একটু জানিয়ে আসি ল্যারিংসটা আসলে কি জিনিস। ল্যারিংস হলো আপার রেসপিরেটরি ট্র্যাকের অংশ যা ধ্বনি তৈরি করে। একে ভোকাল বক্স ও বলা হয়। এটি ফ্যারিংসের নিচের অংশকে ট্র্যাকিয়ার সাথে সংযুক্ত করে। তাইলে আমরা কি জানতে পারলাম, এখানে দেখেন আমরা এখান থেকে ল্যারিংসটাকেও দেখতে পারতেছি। এই যে অংশটা সেটাকে আমরা ল্যারিংস বলতেছি। তো এর মধ্যে একটা দেখেন এই যে মুখের মতন একটা অংশ দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ভোকাল কর্ড। তো আমরা সবাই জানি আমাদের ভোকাল কর্ডের অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে। আজকে যে আমি আপনার সাথে কথা বলছি, আপনি আমার সাথে কথা বলছেন, এই যে যোগাযোগ স্থাপন করছি এর জন্য সম্পূর্ণ দায় হচ্ছে ভোকাল কর্ডের। কারণ আমার ফুসফুস থেকে একটা শব্দ বের হয়ে আসে, সেইটাকে ভাইব্রেট করে কথায় রূপান্তর করে হচ্ছে আমাদের ভোকাল কর্ড। সো ভোকাল কর্ডের গুরুত্বটা আমরা এখন বুঝতে পারছি যে আমাদের শব্দটাকে সে ভাইব্রেশনের মাধ্যমে বিভিন্ন শব্দে রূপান্তর করতেছে এবং এটা আরো অনেক জায়গা জুড়ে কাজ করে। আমাদের জিহ্বা কাজ করতেছে, আলজিহ্বা কাজ করতেছে, আমাদের ঠোঁট কাজ করতেছে, তবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ করতেছে হচ্ছে আমাদের ভোকাল কর্ড। সেই ভোকাল কর্ডের অবস্থান হচ্ছে আমাদের ল্যারিংসে। তো ল্যারিংসটা কোথায় থাকে আমরা আবার একটু দেখি। আমরা যে ফ্যারিংসটা এত সময় পড়লাম ফ্যারিংসের পরে থাকে এবং আমরা একটু পরে যে জিনিসটা পড়বো হচ্ছে ট্র্যাকিয়া। সেই ট্র্যাকিয়ার উপরে থাকে মাঝামাঝি জায়গায়। আমাদের পাশে আরেকটা ছবি আছে, এখানে এই যে ব্লু কালারের যে ছবিটা, এই যে অংশটা আমি দাগায় দেখালাম এটাকে আমরা ল্যারিংস বলি। এই ল্যারিংসের উপরেই আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড, সেই থাইরয়েড গ্ল্যান্ডটাও এখানে থাকে। যদিও আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা আমরা অন্য ক্লাসে যখন আমরা এন্ডোক্রাইন সিস্টেম পড়ব তখন আমরা সেই সময় এটা আলোচনা করব এবং তার অবস্থান সম্পর্কে আলোচনা করব। তো এখন আমরা গলার দিকে অর্থাৎ শ্বাস প্রশ্বাসের সাথে যুক্ত যে অংশগুলো আছে সেইগুলো শুধুমাত্র আমরা আলোচনা করে যাব। তো আমরা ল্যারিংসের মধ্যে দেখি কি আছে সুপ্রাগ্লোটিস, ভোকাল কর্ড, গ্লোটিস আর হচ্ছে সাবগ্লোটিস। ব্যাপারটা হচ্ছে যে আমাদের ভোকাল কর্ডের উপরে কি যন্ত্র আছে আর নিচে কি যন্ত্র আছে, এখানে সেই জিনিসটাকেই বোঝানো হয়েছে। আমাদের গ্লোটিসটা
হচ্ছে আমি উপরের পর্দাটাকে দেখাইছিলাম, এটা হচ্ছে ইপিগ্লোটিস। ইপিগ্লোটিসের নিচেই থাকে হচ্ছে সুপ্রাগ্লোটিস। সুপ্রা মানে হচ্ছে উপরে, কার উপরে? ভোকাল কর্ডের উপরে। ভোকাল কর্ডের উপরে যে জিনিসটা থাকে সেটাকে বলি আমরা সুপ্রাগ্লোটিস। আর ভোকাল কর্ডের নিচে আছে আমাদের গ্লোটিস এবং নিচে আছে সাবগ্লোটিস। সাবগ্লোটিস মানে উপগ্লোটিস। এই জিনিসগুলোর সমন্বয়ে অর্থাৎ সুপ্রাগ্লোটিস, ভোকাল কর্ড, গ্লোটিস এবং সাবগ্লোটিস, এই চারটা অংশ মিলে আমাদের লেয়ারিংসটা গঠিত হয়েছে। তার মধ্যে আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের ভোকাল কর্ড, যেটা আমাদের কথা বলতে সহযোগিতা করে। তো আমরা যদি এই লেয়ারিংসটার অবস্থান সম্পর্কে আমরা অলরেডি জেনে গেছি যে এটা কোথায় থাকে, গোলায় থাকে, তারপরেও অ্যানাটমিক্যালভাবে যদি আমরা একটু বুঝতে চাই তাহলে এটাকে কিভাবে বুঝবো? এটি নেক বা গ্রীবার সম্মুখ দিকের মধ্যরেখা বরাবর অবস্থান করে। এটি তৃতীয় থেকে ষষ্ঠ সার্ভাইকাল ভার্টিব্রা বরাবর অবস্থান করে। আমরা স্পাইনাল ভার্টিব্রা পড়ছিলাম, সেই স্পাইনাল ভার্টিব্রা যে 3 নম্বর ভার্টিব্রা, সার্ভাইকালের যে 3 নম্বর ভার্টিব্রা, সেই 3 নম্বর ভার্টিব্রা থেকে 6 নম্বর ভার্টিব্রা পর্যন্ত অবস্থান করে হচ্ছে আমাদের ল্যারিংস। এটা টাং বা জিহ্বার রুট হতে ট্রাকিয়া পর্যন্ত বিস্তারিত। আমরা বলছিলাম ফ্যারিংস থেকে, অর্থাৎ ফ্যারিংসের নিচের অংশ থেকে ট্রাকিয়া পর্যন্ত হচ্ছে আমাদের ল্যারিংসের অবস্থান। তারপরে যদি এর গঠনতন্ত্র সম্পর্কে আমরা একটু জানি, এর দৈর্ঘ্য হিসেবে এখানে বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে 44 মিলিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে 36 মিলিমিটার। ল্যারিংস কার্টিলেজের অংশ দ্বারা গঠিত। এখানে এমন এক ধরনের কার্টিলেজ থাকে যেটা রিংয়ের মতন এক ধরনের কার্টিলেজ, কিন্তু একদিকে ফাঁকা থাকে, অন্য দিকটা থেকে ঘুরানো থাকে, যেটা এখানে লেখা আছে কার্টিলেজ সম্বন্ধ জয়েন্ট, লিগামেন্ট এবং মেমব্রেন দ্বারা আবৃত। পেশির কিছু অংশের প্রভাবে জয়েন্টের সামান্য নড়াচড়া সংঘটিত হয়। উপরের দিকের অর্ধাংশের লাইনিং এপিথেলিয়াল, স্ট্রিফাইড স্কোমাস এবং অবশিষ্ট কলামনার এপিথেলিয়াল দ্বারা এটা গঠিত হয়েছে। তাইলে এখানে কি বলা হয়েছে? দৈর্ঘ্য হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 44 মিলিমিটার, মহিলার ক্ষেত্রে 36 মিলিমিটার। আর ল্যারিংস সাধারণত কার্টিলেজ দ্বারা গঠিত হয়েছে। এখানে 2 ধরনের টিস্যু ব্যবহৃত হয়েছে এটা গঠনের জন্য। একটা হচ্ছে লাইনিং এপিথেলিয়াল স্ট্রিফাইড স্কোমাস টিস্যু, আর একটা হচ্ছে কলামনার এপিথেলিয়াল টিস্যু। তো এইভাবে আমাদের ল্যারিংসটা গঠিত হয়েছে। ল্যারিংসের কাজটা আমি অলরেডি বলে ফেলছি। আমাদের ভোকাল কর্ডের যে আমরা যে শব্দটা তৈরি করি বা কথা বলি, সেটা যে ভাইব্রেশনটা, সেই ভাইব্রেশনটা আমাদের ল্যারিংসে অবস্থিত ভোকাল কর্ডে হয়। সো যদি এখানে ভাইব্রেশনটা না হইতো তাহলে হয়তো আমরা এত সুন্দর করিয়া কথা বলতে পারতাম না। সেই ক্ষেত্রে দিয়ে আমাদের ল্যারিংস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। তো এরপরে আমরা চলে আসব ট্রাকিয়ায়। ট্রাকিয়াটা হচ্ছে আমরা প্রথম ফ্যারিংস দেখছিলাম, ফ্যারিংসের পরে আমাদের অবস্থান করছে ল্যারিংস, ল্যারিংসের পরে অবস্থান করছে ট্রাকিয়া। আমি একটু ছবিতে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ছবিতে এই যে অংশটা এ পর্যন্ত হচ্ছে আমাদের ল্যারিংস, এর উপরে হাইওয়েড বোন দেখা যাচ্ছে। এই যে এখানে রিংয়ের মতন অনেকটা জায়গা জুড়ে দেখা যাচ্ছে, একদম যখন এই নালীটা 2 ভাগ অর্থাৎ 2 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে সেই পর্যন্ত হচ্ছে আমাদের ট্রাকিয়া। তো আমি একটু আগে বলতেছিলাম এখানকার যে মাসেলগুলো থাকে কিংবা কার্টিলেজগুলো থাকে সেটা অনেকটা রিংয়ের মতন, অর্থাৎ একদিকে চারিদিকে ঘুরানো কিন্তু সম্মুখ দিকে একটু ফাঁকা আছে, সেই জন্য এটাকে রিংয়ের মতন অনেকটা দেখতে। তো এই সেই রিংয়ের মতন কারণেই এই যে এইগুলো এরকমভাবে বারবার দেখা যাচ্ছে, মনে হচ্ছে একটা সিঁড়ি কিংবা কোনো একটা অমসৃণ জায়গার মতন দেখা যাচ্ছে এটাকে। তো আমরা একটু বইয়ের ভাষায় দেখব, সেই হিসেবে এখানে ট্রাকিয়ার আর একটা নাম বলা হয়, সেটাকে বলা হয় উইন্ড পাইপ। উইন্ড পাইপ মানে হচ্ছে, উইন্ড মানে হচ্ছে বাতাস, আর পাইপ মানে হচ্ছে একটা সরু নালী কিংবা টিউব কিংবা নল, যাই বলি না গেল। তার মানে হচ্ছে যে নলের মধ্য দিয়ে বাতাস চলাচল করে সেটাকে হচ্ছে উইন্ড পাইপ বলা হয়। সেই একই ক্ষেত্রে আমরা ট্রাকিয়ার সংজ্ঞাটাকেও সেই একইভাবে দিতে পারি, যে নলটার মধ্য দিয়ে বা যে নালীটার মধ্য দিয়ে বাতাস চলাচল করে, অর্থাৎ বাতাসটা কোথা থেকে? আমাদের নাক দিয়ে, ফ্যারিংসের মধ্য দিয়ে, ল্যারিংসের মধ্য দিয়ে, ট্রাকিয়ার মধ্য দিয়ে ফুসফুসে চলে যায়।
এই আবার ফুসফুস থেকে বাতাসটা একই মাধ্যমে নাক দিয়ে বের হয়ে যায়। এর মধ্যে একটা অংশ আছে যার নাম হচ্ছে ট্র্যাকিয়া। তাহলে আমরা বইয়ের ভাষায় একটু যদি ডেফিনেশনটা বলি, ট্র্যাকিয়া একটি মেমব্রেনো কার্টিজিনিয়াস নল যা ল্যারিংসের নিম্ন ধারাবাহিকতা গঠন করে এবং রেসপিরেটরি প্যাসেজ হিসেবে কাজ করে। তাহলে আমি যেটা বলতেছিলাম যে এই যে বাতাস এর মধ্যে থেকে একবার ফুসফুসে যাচ্ছে আবার বের হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে প্যাসেজ। হ্যাঁ, যেহেতু এটা আমাদের রেসপিরেটরি অঙ্গের জন্য কাজ করতেছে সেই জন্য এটাকে বলা হয় রেসপিরেটরি প্যাসেজ। তো আমরা এটা বুঝতে পারলাম যে ট্র্যাকিয়াটা কোথায় আছে এবং এটা আসলে কি হিসেবে কাজ করতেছে। এই জিনিসটা আমরা আরেকটু দেখব যে এটা দৈর্ঘ্য প্রস্থ কি অবস্থায় আছে। অবস্থানটা আমরা আবারও বলতেছি, এটা আমাদের বুকের বরাবর মাঝখানে থাকে। আমরা বইয়ের ভাষায় দেখি ট্র্যাকিয়া আংশিকভাবে নেক, অর্থাৎ আমাদের যে ঘাড় কিংবা গ্রীভা এটাকে বলি সেটা আংশিকভাবে যুক্ত এবং আংশিকভাবে থোরাক্স বক্ষের মধ্যে অবস্থান করে। ট্র্যাকিয়া হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজের নিচের সীমা থেকে আরম্ভ হয়ে ঠিক এক্সটার্নাল অ্যাঙ্গেলের পশ্চাতে ডাইন ও বাম প্রিন্সিপাল ব্রঙ্কাসে বিভক্ত হওয়ার পূর্ব পর্যন্ত বিস্তারিত। ট্র্যাকিয়ার বেশিরভাগ অংশ মধ্যরেখা বরাবর অবস্থান করে, তবে এর শেষ অংশ সামান্য ডান দিকে অবস্থান করে। আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখা যাচ্ছে আমাদের এইখানে যে ট্র্যাকিয়া চরিত্রটা আছে এর কিছুটা অংশ হচ্ছে আমাদের নেকের সাথে পড়ছে, অর্থাৎ নেক যে অংশটা আছে সেই অংশটা বরাবর পড়ছে, আর বাকি অংশটা হচ্ছে আমাদের বক্ষ বরাবর পড়ছে। এবং এটা থাকে কোথায়? আমাদের বুকের মাঝখানে যে স্টারনামটা আছে, স্টারনামের পিছনে আছে মিডিস্টিনাম, মিডিস্টামের পিছনে আমাদের ট্র্যাকিয়াটা অবস্থান। আরও একটা কথা এখানে বলছে দেখেন, এটা একদম মাঝখান বরাবর অবস্থান করে, কিন্তু এর শেষ অংশ সামান্য ডাইন দিকে অবস্থান করে। সামান্য ডাইন দিকে অবস্থান করার অর্থ হচ্ছে আমাদের হাড়টা আমাদের বুকের বাম পাশে এবং ডাইন পাশ বরাবর কোনাকুনি অবস্থান করছে। এই অবস্থানের কারণে আমাদের ট্র্যাকিয়ার উপরে কিছুটা প্রভাব পড়ছে, সেই কারণে এটা সামান্য ডাইন দিকে বাঁকা হয়ে গেছে। তো আমরা একটু দেখি দৈর্ঘ্যটা কত। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 10 থেকে 11 সেন্টিমিটার এর দৈর্ঘ্য। সার্ভাইকেল অংশ প্রাপ্তবয়স্কদের থেকে প্রায় 7 মিলিমিটার দীর্ঘ। অভ্যন্তরীণ প্রশস্ততা বয়স্কদের ক্ষেত্রে প্রায় 12 মিলিমিটার। তাহলে এই জিনিসটা একটু বুঝি। আমরা এখানে যে চিত্রটা দেখছিলাম এটা এখান থেকে প্রায় 10 থেকে 11 সেন্টিমিটার এটা দৈর্ঘ্যে। আর এর ভিতরে যে লুপটা আছে, আমরা এখানে লুপটা দেখতে পারতেছি আর একটা ছবির মাধ্যমে, অর্থাৎ যে ফাঁকা অংশটা আছে এটা হচ্ছে প্রায় 12 মিলিমিটার। তাহলে এটা হচ্ছে 10 থেকে 11 সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্য, আর যে লুপটা অর্থাৎ যেখান দিয়ে বাতাসটা যাওয়া আসা করে সেইটাকে যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা আছে হচ্ছে 12 মিলিমিটার। আর এর পাশে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি যে গোল্লা, এটা হচ্ছে আমাদের খাদ্যনালী, যেটাকে আমরা ইসোফেগাস বলে থাকি। তো খাদ্যনালী হচ্ছে আমাদের যে শ্বাসনালী অর্থাৎ ট্র্যাকিয়া, এর পিছনে থাকে হচ্ছে খাদ্যনালী। তো এরপরে আমরা একটু দেখি যে এর গঠনে কি কি মানে মাসেল কিংবা স্ট্রাকচারটা কি আছে। ট্র্যাকিয়া 16 থেকে 20টি ইংরেজি সি আকৃতির হাইলাইন কার্টিলাস আঙ্গুরি দ্বারা গঠিত। পশ্চাৎ দিকে আঙ্গুরি সমূহ মজবুত ফাইব্রো ইলাস্টিক মেমব্রেন এবং ওয়ানোসিক ট্র্যাকিয়ালিস মাসেল দ্বারা সংযুক্ত। তাহলে এখানে কি বলছে? ইংরেজি সি, আমরা যদি এইভাবে সিটাকে লিখি, ঠিক আমাদের ট্র্যাকিয়ার যে মাসেলগুলো এরকম থাকে, 3 দিকে এর মাসেলগুলোর আবরণ থাকে আর একটা দিকে ফাঁকা থাকে এরকম। এটা এই জন্য এটাকে বলা হয়েছে ইংরেজি সি আকৃতির হাইলাইন কার্টিলেজ। অর্থাৎ আমাদের এখানে 2 ধরনের কার্টিলেজ থাকে, একটা হচ্ছে হাইলাইন কার্টিলেজ আর একটা হচ্ছে ফাইব্রো ইলাস্টিক মেমব্রেন। সেই ফাইব্রো এছাড়া আছে ওয়ানোসিক ট্র্যাকিয়ালিস মাসেল, এটার দ্বারা সংযুক্ত হয়েছে। ঠিক আছে, এছাড়া লাইনিং, এই যে ফাঁকা অংশটা রয়েছে এটাকে লাইনিং লুমেন সিলিয়েটেড সিউডো স্টিফাইড কলামনার এপিথেলিয়াল টিস্যু দ্বারা গঠিত হয়েছে। যেহেতু এখানে একটা ফাঁকা অংশ রয়েছে তারও একটা সাপোর্ট প্রয়োজন, সেই সাপোর্টটাকে বলা হয়েছে সিলিলয়েড সিউডো
স্টিফাইড কলামনার এপিথেলিয়াল, অর্থাৎ এখানে হচ্ছে মিথ্যা একটা মাসেল, সিউডো মানে হচ্ছে মিথ্যা কিংবা মানে যেগুলো দৃশ্যমান নয় কিংবা অদ্ভুত, এই টাইপের কিছু একটা বোঝানো হয়। এই টাইপের একটা স্টিফাইড কলামনার এপিথেলিয়াল টিস্যু দ্বারা এই অংশটা গঠিত হয়েছে। এর কাজটা আমাদের কাছে অনেক সহজ, সেটা হচ্ছে যে ট্র্যাকিয়া সাধারণত এয়ার প্যাসেজ হিসেবে কাজ করে, যেমন বাতাসটা যাচ্ছে সেটাকে সে ফুসফুসে প্রেরণ করছে, একটা মিডিয়া হিসেবে কাজ করে, আবার ওইখানে যে বাতাসটা ডিঅক্সিনেট হয়ে বাইরের দিকে সেটাকে বের হওয়ার জন্য সহযোগিতা করে। এর আরেকটা পার্সোনাল কাজ আছে, সেটা হচ্ছে যদি কোনো ফরেন বডি অর্থাৎ আমাদের বাতাসের সাথে যদি কোনো ময়লা আবর্জনা কিংবা যেগুলো আমাদের যাওয়ার কথা না ফুসফুসের মধ্যে, সেরকম কোনো পার্টিকেলস যদি কোনো কারণবশত চলে যায় তাহলে ট্র্যাকিয়া সেটাকে বাধা দেয় এবং এটাকে একটা রিফ্লেক্স তৈরি করে। রিফ্লেক্স তৈরি করলে আমাদের কাশি পায় এবং কাশির মাধ্যমে এটা আবারও নাক কিংবা মুখ দিয়ে বের হয়ে আসার চেষ্টা করে। এটা হচ্ছে আমাদের ট্র্যাকিয়ার কাজ। তারপরে আমরা চলে আসি ব্রোঙ্কাসে। আমাদের ট্র্যাকিয়া, আমরা যেখানে ট্র্যাকিয়াটা শেষ হয়েছে সেইখান থেকে আমাদের ব্রোঙ্কাসটা শুরু হয়েছে। শুরু হওয়াটা আমরা আবারও একটু উপরের ছবিটা থেকে দেখি। এইখানে যেখান থেকে এই ছবিটা ভাগ হয়ে গেল, অর্থাৎ এই যে ট্র্যাকিয়াটা যেখানে এসে ভাগ হয়ে গেল, এই ভাগ হওয়াটা হচ্ছে আমার ব্রোঙ্কাস শুরু হইল। ব্রোঙ্কাস এইটাকে যে দুই দিকে ভাগ হয়ে গেল এটাকে বলা হয় প্রাইমারি ব্রোঙ্কাস বা প্রিন্সিপাল ব্রোঙ্কাস। দুইভাবে এটার নামকরণ বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কোথাও এটাকে প্রাইমারি ব্রোঙ্কাস বলা হচ্ছে, আবার কোথাও এটাকে প্রিন্সিপাল ব্রোঙ্কাস বলা হচ্ছে, অর্থাৎ ব্রোঙ্কাসটা ডান দিকে এবং বাম দিকে দুই দিকে প্রিন্সিপাল ব্রোঙ্কাস নামে ভাগ হয়ে যাচ্ছে। তো আমরা একটু বইয়ের ভাষায় দেখতে থাকি যে কি বলছে এখানে। ট্র্যাকিয়ার বিভাজন স্থানে দুটি প্রিন্সিপাল ব্রোঙ্কাসের ডান এবং বাম উৎপত্তি হয় এবং ওই পার্শ্বীয় ফুসফুসের হাইলামে প্রবেশ করে। ফুসফুসে প্রবেশ করার পরে এরা নিম্নে উল্লেখিতভাবে বিভাজিত হয়। তাহলে এখানে দেখেন বেশ কিছু মজার বিষয় আছে। এই যে ব্রোঙ্কাস আপনার ট্র্যাকিয়া থেকে ভাগ হয়ে আসছে, এরপরে শুধু এ ভাগ হতেই থাকবে। সেটা কিভাবে ভাগ হচ্ছে আমরা দেখি। প্রিন্সিপাল ব্রোঙ্কাসটা আবার ভাগ হচ্ছে লোবার বা সেকেন্ডারি ব্রোঙ্কাই হিসেবে, ফুসফুসের প্রতিটি লোবের জন্য উল্লেখিতভাবে বিভাজিত হয়। আমরা এখানে যেহেতু আমরা এখনো ফুসফুস পড়ি নাই, তো আপনাদেরকে আমি একটু বেসিক ধারণা দেব একটা ছবির মাধ্যমে যে ফুসফুসটা আসলে কিরকম। আমরা যদি এই ছবির দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে আমরা আমাদের দুই পাশে দুটো ফুসফুসকে দেখতে পাচ্ছি এবং একটা দেখা যাচ্ছে একটু বড় আর একটা সাইজে একটু ছোট, একটা এখানে একটা নোজ আছে। এইখানে হচ্ছে আমাদের হার্টের অবস্থান, সে কারণে এখানে একটা নোজ তৈরি হয়েছে বাম পাশের ফুসফুসটায়। তো এবার দেখেন এইখান দিয়ে একটা দাগ টানা আছে, আবার এইখানে আর একটা আছে। এই যে জিনিসটা সেটাকে আমরা বলি হচ্ছে সেগমেন্ট কিংবা লোব। তো দেখা যাচ্ছে আমাদের ডান ফুসফুসে তিনটা লোব আছে, আপার লোব, মিডিল লোব এবং লোয়ার লোব। কিন্তু আমাদের বাম ফুসফুসে দুটো লোব আছে, একটা হচ্ছে আপার লোব আর একটা হচ্ছে লোয়ার লোব। তার কারণ হচ্ছে যে আমাদের এইদিকে হার্ট আমাদের বাম পাশের ফুসফুসটাকে কিছু জায়গা সংকুচিত করে ফেলছে, সেই কারণে এর লোব সংখ্যা একটু কমে গেছে। তো যাই হোক, আমরা যে কারণে এটা আসছিলাম, আমাদের জানার দরকার ছিল যে লোবটা আসলে কি। আমরা সেই লোবটা বুঝতে পারলাম এবং আমাদের যে ব্রোঙ্কাস যে ভাগ হয়ে একটার পরে একটা ঢুকতেছে, আমরা দ্বিতীয়বারে প্রিন্সিপাল ব্রোঙ্কাসের পরে আমরা হচ্ছে সেগমেন্টাল ব্রোঙ্কাস কিংবা লোবার ব্রোঙ্কাস পড়ছিলাম। এই লোবার ব্রোঙ্কাসটা হচ্ছে আমাদের ফুসফুসে যেখানে যে কয়টা লোব আছে, অর্থাৎ আমাদের ডান পাশের ফুসফুসে তিনটা লোব আছে, তাহলে তিনটা লোবার ব্রোঙ্কাস কিংবা সেগমেন্টাল ব্রোঙ্কাস থাকবে, আর বাম পাশে দুটো থাকবে, কারণ এখানে দুটো লোব আছে। এই দুটো লোবের জন্য দুটো সেগমেন্টাল ব্রোঙ্কাস, আর ডান পাশে তিনটার জন্য তিনটা। তো এই কারণে আমাদের ফুসফুসটা একটু দেখার দরকার ছিল। আমরা পরবর্তী ক্লাসে ফুসফুস সম্পর্কে পড়বো, তখন এই লোব, সেগমেন্টাল এগুলো সম্পর্কে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানবো। এখন যতটুকুন প্রয়োজন সেটা থেকে আমরা এই পর্যন্ত জেনে নিলাম। তো এটা পাইলাম আমরা লোবার বা
সেকেন্ডারি ব্রঙ্কাই। তারপরে আছে আমাদের সেগমেন্টাল, অর্থাৎ লোবার ব্রঙ্কাসটা আরো একটু সামনে যেয়ে আরো বিভাজিত হইলে তখন এটাকে বলা হয় সেগমেন্টাল বা টারশিয়ারি ব্রঙ্কাই। এই সেগমেন্টাল বা টারশিয়ারি ব্রঙ্কাইটা আরেকটু সামনের দিকে যাইয়া আবারও কয়েকটা অংশে বিভাজিত হইল, সেই বিভাজিত অংশটাকে আমরা বলি টার্মিনাল ব্রঙ্কাস। এই টার্মিনাল ব্রঙ্কাসে আমাদের যে ব্রঙ্কাসগুলো আমরা বর্ণনা করতেছিলাম, এখানে ব্রঙ্কাস শেষ হয়ে যাচ্ছে। ব্রঙ্কাস শেষ হয়ে যাইয়া আমাদের হচ্ছে এলভিউলাই, যে অংশে আমাদের বাতাসের এক্সচেঞ্জটা হয়, অর্থাৎ অক্সিজেন এক্সচেঞ্জ হয় যে জায়গায়, সেটা হয় হচ্ছে আমাদের ব্রঙ্কিওল এবং এলভিওলাই, এই জায়গাটার মধ্যে। আচ্ছা, তাহলে আমরা এখন সেই জায়গাটা চলে গেছি। এটাকে প্রথমেই আছে যে জায়গায় আমাদের অক্সিজেন এক্সচেঞ্জ হয়, সেটার প্রথমটার নাম হচ্ছে লোবার ব্রঙ্কিউল। আমি নামগুলো বলে দিচ্ছি, পরে ছবির মাধ্যমে এটা দেখাই দেব। লোবার ব্রঙ্কিউল আবার আরেকটু সামনে যাইয়া আরো বিভাজিত হয়, তখন এটার নামকরণ করা হয় টার্মিনাল ব্রঙ্কিউল। টার্মিনাল ব্রঙ্কিউল আবার আরেকটু সামনে যাইয়া আরো এটা বিভাজিত হয়, সেটাকে বলা হয় রেসপিরেটরি ব্রঙ্কিউল। এই রেসপিরেটরি ব্রঙ্কিউল প্রত্যেকটা জায়গায় প্রায় 50 থেকে 70টার মতন এবং থাকে, এবং এটি এলভিওলাই স্যাকের সাথে, অর্থাৎ একটা থলির মতন একটা জায়গা থাকে, সেই স্যাকের সাথে এটা সংযুক্ত থাকে এবং এটা এলভিওলাইতে যেয়ে শেষ হয়। তাহলে আমরা এবার একটু দেখি এই যে নামগুলো আমরা পড়লাম, যে আমাদের ব্রঙ্কাস প্রথমে দুই ভাগে বিভক্ত হয়, সেটাকে আমরা বলতেছি দুটো প্রিন্সিপাল ব্রঙ্কাস, ডাইন প্রিন্সিপাল ব্রঙ্কাস এবং বাম প্রিন্সিপাল ব্রঙ্কাস। এবার আমরা একটা সাইড নিয়ে চলে আসি, ডান দিক নিয়ে একটা সাইড নিয়ে চলে আসি, সেখানে আমরা দেখতে পাবো এই ব্রঙ্কাসটা, অর্থাৎ ডান পাশের যে প্রিন্সিপাল ব্রঙ্কাস, সেই প্রিন্সিপাল ব্রঙ্কাসটা আবারও বিভাজিত হইয়া লোবার বা সেকেন্ডারি ব্রঙ্কাইতে পরিণত হয়। এটা আবার আরেকটু সামনে যাইয়া আবারও বিভাজিত হয়, তখন এটার নামকরণ করা হয় সেগমেন্টাল বা টারশিয়ারি ব্রঙ্কাই। সেইটা আরেকটু সামনে যেয়ে আরও অনেকগুলো ভাগে বিভক্তিত হয়, সেটাকে আমরা বলি টার্মিনাল ব্রঙ্কাস। এই টার্মিনাল ব্রঙ্কাসে আমাদের যে ব্রঙ্কাসটা আমরা পড়তেছিলাম, সেটার এখানে সমাপ্তি ঘটে। এইখান থেকে শুরু হয় ব্রঙ্কিওল, অর্থাৎ আরও ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে এটার বিভাজন শুরু হয়, সেটাকে আমরা প্রথম বলতেছি লোবার ব্রঙ্কিউল। লোবার ব্রঙ্কিউল আবার একটু সামনের দিকে আগাইয়া আরও অনেকগুলো ভাগে বিভাজিত হয়, সেই ভাগগুলোকে আমরা বলি হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিউল। টার্মিনাল ব্রঙ্কিউলটা আরেকটু সামনের দিকে আগাইয়া আরও অনেকগুলো ভাগে বিভক্ত হয়। এখানে বইয়ের ভাষায় 50 থেকে 70টার মতন রেসপিরেটরি ব্রঙ্কিউল থাকে, এবং এটা এখানে এক ধরনের থলি থাকে, সেই থলির সাথে সংযুক্ত থাকে, এবং এটার এখানে সমাপ্তি হয়। সেই সমাপ্তি যেখানে হয় সেটার নাম হচ্ছে এলভিউলাই সেগমেন্ট কিংবা এলভিউলাই, এভাবে আমরা এটাকে বলতে পারি। তো আমরা একটু ছবিতে দেখবো এবার। ছবিতে দেখেন, আমরা এখানে একটা ছবি আনছি, ছবিটা অনেক সুন্দর, অনেক ক্লিয়ার, সেখান থেকে আমরা বুঝতে পারবো। তো এই যে হচ্ছে আমাদের এইখানে এসে ট্রাকিয়াটা শেষ হয়ে গেল। তো আমরা একটা সাইড নিয়ে যাই, সাইড নিয়ে গেলে আমরা দেখব এটা হচ্ছে প্রিন্সিপাল ব্রঙ্কাস। প্রিন্সিপাল ব্রঙ্কাসটা এখানে আসিয়া প্রাথমিকভাবে এই একটা ভাগ হইল, এই একটা ভাগ হইল, আবার এদিকে আর একটা ভাগ হইল, সেটাকে আমরা বলি সেকেন্ডারি ব্রঙ্কাস। সেকেন্ডারি ব্রঙ্কাসটা আবার আরেকটু সামনে যাইয়া দেখেন যে প্রত্যেকটাই এইখানে যাই আবার ভাগ হওয়া শুরু করলো, সেটাকে আমরা বলতেছি সেগমেন্টাল ব্রঙ্কাস। তো এইখানে যাইও ভাগ হয়েছে, এটা আমাদের সেগমেন্টাল ব্রঙ্কাস। এইখানে যাইও বিভিন্ন অংশে বিভক্ত হয়েছে, এটাকে আমরা বলতেছি সেগমেন্টাল ব্রঙ্কাস। ঠিক একই রূপে এই পাশে আসেও এগুলো অনেকভাবে বিভাজিত হয়েছে, সেই একইভাবে আমরা এটাকে নামকরণ করতে পারি। তো এটা ছিল আমাদের মোটামুটি ব্রঙ্কাস। ব্রঙ্কাসের পরে আমরা যে চলে গেছিলাম হচ্ছে ব্রঙ্কিওল। আমরা ব্রঙ্কিওলের জন্য আর একটা ছবি দেখব, আমরা চলে যাব সেই ছবিতে। দেখেন আমাদের এইখানে একটা ছবি দেখা যাচ্ছে, সেই ছবি থেকে আমরা শুরু করি। ছবিটা এই যে জায়গায় এসে আমাদের ব্রঙ্কাস শেষ হয়ে গেল এখানে এসে। তো এখানে শেষ হয়ে গেলে তারপরে আমাদের দেখেন এই নালীগুলো অনেক সরু থেকে সরু, অনেক ছোট ছোট ভাগে বিভক্ত হওয়া শুরু করলো আমাদের ব্রঙ্কাসগুলো, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ব্রঙ্কিওল। দেখেন এই যে এখান থেকে আমাদের ব্রঙ্কিওল শুরু হয়েছে, এটা মাইক্রোস্কোপিক, অনেক ছোট, যেটা আমরা খালি চোখে দেখতে পারি না, সেই জন্য এটাকে মাইক্রোস্কোপিক করে আমাদের সামনে বড় করে এই চিত্রটাকে আনা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ব্রঙ্কিওলস, এখান থেকে শুরু। তো ব্রঙ্কিওলটা শুরু হইলো আমাদের টার্মিনাল ব্রঙ্কিওলস এই নাম ধরে।
তারপরে আমাদের চলে আসলো লোবার ব্রঙ্কিওলস, অর্থাৎ টার্মিনাল ব্রঙ্কিওলসের পরে আমার আছে লোবার ব্রঙ্কিওলস, তারপরে আছে আমার অ্যালভিউলার ডাক্ট, তারপরে এর পরে আছে আমাদের অ্যালভিউলার স্যাক। স্যাক মানে যে আমি একটু আগে বলছিলাম থলির মতন কিছু অংশ থাকে, সেটাকে আমরা বলি অ্যালভিউলার স্যাক। ঠিক এই একই জায়গায় আমাদের অ্যালভিউলাইগুলো আছে, দেখেন এইখানে লেখা আছে অ্যালভিউলাই, অর্থাৎ এই যে যে থলিগুলা, এই থলিগুলোর মধ্যেই অ্যালভিউলাইগুলো, অর্থাৎ অতি ক্ষুদ্র ক্ষুদ্র ব্রঙ্কিওলসগুলো এখানে অবস্থান করে। সেই অতি ক্ষুদ্র ব্রঙ্কিওলসগুলোকে আমরা অ্যালভিউলাই বলি, এবং আমাদের যে মুখের থেকে যে নাক থেকে যে টিউবটা অর্থাৎ যে নালীটা নামিয়ে আসছিল সেটা অ্যালভিউলার মাধ্যমে শেষ হচ্ছে ফুসফুসের ভিতরে যায়, এবং এই জায়গায় আমাদের অক্সিজেনের এক্সচেঞ্জ হয়। অর্থাৎ আমরা যে নিঃশ্বাসটা নিয়েছিলাম সেই নিঃশ্বাসটা এখানে আসিয়া সে ফুসফুস থেকে আগত ডিঅক্সিনেটেড ব্লাডের সাথে এখানে তার একটা এক্সচেঞ্জ হয়ে থাকে। অর্থাৎ হার্ট থেকে আগত যে ডিঅক্সিনেটেড ব্লাড, অর্থাৎ যার মধ্যে কার্বন ডাই অক্সাইড থাকে, সেই কার্বন ডাই অক্সাইডটাকে ক্যাপিলারির মাধ্যমে এবং অ্যালভিউলাই স্যাকের মাধ্যমে এটাকে ডিফিউশন, অসমোসিস এবং ফিল্ট্রেশনের মাধ্যমে সেই কার্বন ডাই অক্সাইডটাকে তারা এখান থেকে বের করে নিয়ে নেয়, এবং এখান থেকে শুধুমাত্র অক্সিজেনটাকে রক্ত গ্রহণ করিয়া সেটাকে আবার হার্টে ফেরত নিয়ে যায়। এটা হচ্ছে আমাদের ব্রঙ্কিওলস এবং আমাদের যে অ্যালভিউলাই আছে সেই অ্যালভিউলাই কাজ হচ্ছে এটা অক্সিজেন এক্সচেঞ্জ করা। সেটার প্রক্রিয়া হচ্ছে যে ডিফিউশন, অসমোসিস এবং ফিল্ট্রেশন, এই তিনটা প্রক্রিয়ার মাধ্যমে আমাদের হার্ট থেকে আগত যে ডিঅক্সিজেনেটেড ব্লাড সেটাকে অক্সিজেনেটেড করে দেয়। তো এটা ছিল আমাদের ব্রঙ্কিয়াল এবং অ্যালভিউলাই। আমরা এরপরে একটু ছোট্ট করে দেখব যে আমাদের যে ব্রঙ্কিওলস এবং অ্যালভিউলাইগুলো আছে, যেটাকে আমরা একদম দেখেন ওভারল্যাপিং, একটার সাথে আর একটা, মানে বুঝতে একটু কষ্ট হয়, তারপরেও আমরা এই জিনিসটার একটা পার্থক্য তৈরি করতে পারছি। সেই পার্থক্যটা আমরা একটু দেখব। এখানে ব্রঙ্কিওলস হচ্ছে আপনার অতি ক্ষুদ্র ক্ষুদ্র টিউব, যেটা আমাদের ব্রঙ্কাস থেকে শুরু হয়েছে এবং এটা অ্যালভিউলাইতে এসে শেষ হয়েছে। অন্যদিকে অ্যালভিউলাইও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র টিউব, যেটা আমাদের ব্রঙ্কাস থেকে শুরু হয়েছে এবং আমাদের ফুসফুসের মধ্যে যে এয়ার স্যাক অর্থাৎ বাতাসের যে থলিগুলো আছে সেই থলিগুলোতে যাইয়া এটা শেষ হয়েছে, এবং এখানে অর্থাৎ অ্যালভিউলাইগুলো এখানে গ্যাসেস এক্সচেঞ্জ করতেছে, যেটাকে আমি বলতেছি অক্সিজেন যুক্ত যে বাতাসটা আমরা নিঃশ্বাসের মাধ্যমে নিচ্ছি, সেটাকে সে আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আসতেছে, তার মধ্যে থেকে কার্বন ডাই অক্সাইডটাকে সে রিসিভ করতেছে আর অক্সিজেনটাকে সে ব্লাডের সাথে মিশাই দিচ্ছে। এই কাজগুলো করতেছে আমাদের অ্যালভিউলাই। দ্বিতীয় পার্থক্য হচ্ছে ব্রঙ্কাসে small branches of the bronchial airway connected the respiratory airway to alveoli, অর্থাৎ ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে ব্রঙ্কিওলসগুলো আছে সেটাকে আমাদের যে রেসপিরেটরি অঙ্গনে যে অ্যালভিউলাই তার সাথে এটাকে সংযুক্ত করতেছে। অন্যদিকে অ্যালভিউলাইগুলো কি করতেছে, আমাদের যে নিঃশ্বাস নেওয়ার জন্য যে শেষ প্রান্ত, অর্থাৎ আমি একটু আগে যে নালীটার কথা বলছিলাম, নাক থেকে আমাদের ফুসফুস পর্যন্ত চলে গেছে, সেই যে ক্যাভিটিটা যে শেষ প্রান্ত, সেই শেষ প্রান্তটাই হচ্ছে আমাদের অ্যালভিউলাই। কিন্তু আমাদের ব্রঙ্কাসটা শেষ হচ্ছে অ্যালভিউলাইতে এসে, কিন্তু অ্যালভিউলাই কি করতেছে, আমাদের সিস্টেমের যে শেষ প্রান্ত সেই শেষ প্রান্ত ওটার নাম হচ্ছে অ্যালভিউলাই। আবার আমরা যদি আবার ব্রঙ্কাসের কাছে আমাদের তৃতীয় পার্থক্য নিয়ে আসি, তৃতীয় পার্থক্য হচ্ছে এটা include lobar bronchioles, terminal bronchioles and respiratory bronchioles, অর্থাৎ এই ব্রঙ্কাসটা কিছু অংশে বিভক্ত হয়েছে। সেটাকে প্রথমটাকে বলা হয়েছে লোভার ব্রঙ্কিওলস, দ্বিতীয়টাকে বলা হয়েছে টার্মিনাল ব্রঙ্কিওলস এবং তৃতীয়টাকে বলা হয়েছে রেসপিরেটরি ব্রঙ্কিওলস। আর অন্যদিকে আমাদের যে অ্যালভিউলাই আছে সেই অ্যালভিউলাইয়ের আসলে তেমন কোনো পার্থক্য নাই, তবে এটি সাধারণত আমাদের রেসপিরেটরি যে ব্লাড এখানে যে অক্সিজেন এক্সচেঞ্জ হচ্ছে সেই অক্সিজেন এক্সচেঞ্জের এটাকে এক ধরনের ইউনিট বলা হয়।
সেই ইউনিটটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যালভিউলাই। এ ধরনের কিছু বিষয় দিয়ে আমরা এই ব্রঙ্কিওলস এবং অ্যালভিউলাইকে বিভক্ত করার চেষ্টা করছি, অর্থাৎ এটাকে বোঝার সুবিধার্থে যে আমাদের ব্রঙ্কিওল যেহেতু আছে তাহলে অ্যালভিউলাইয়ের কি প্রয়োজন, অ্যালভিউলাই যেহেতু আছে ব্রঙ্কিওল কি প্রয়োজন, আসলে সবারই প্রয়োজন আছে, তবে একটার সাথে আরেকটা সংযুক্ত, একটা ছাড়া আরেকটা চলতে পারে না। তো এটা একটা বিষয় যে ব্রঙ্কিওলসগুলো এইভাবে আমাদেরকে কাজ করছে। তো আমরা যদি আবারও প্রথম থেকে আরেকবার একটু দেখি যে আমাদের দেখেন, আমরা যদি চিত্রের মাধ্যমে এটাকে দেখার চেষ্টা করি, আমরা যে নেজাল ক্যাভিটি পাইছিলাম, নেজাল ক্যাভিটির পরে আমাদের অবস্থান করছে হচ্ছে ফেরিংস, ফেরিংসের পরে আমাদের অবস্থান করছে লেয়ারিংস, লেয়ারিংসের পরে আমাদের এখানে অবস্থান করছে হচ্ছে ট্রাকিয়া, ট্রাকিয়ার পরে আমাদের এখানে আছে হচ্ছে ব্রঙ্কাই বা ব্রঙ্কাস, ব্রঙ্কাসের পরে আমাদের আছে হচ্ছে ব্রঙ্কিওল, ব্রঙ্কিওলের পরে আছে আমাদের অ্যালভিওলাই, এবং প্রত্যেকটাই একটার পরে একটা সজ্জিত, এবং অ্যালভিওলাইতে যাইয়া আমাদের যে রেসপিরেটরি অর্গানের এন্ড সাইড বলতে পারি আমরা একে, কারণ আমরা যে বাতাসটা বা নিঃশ্বাসটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিয়ে থাকি সেটা অ্যালভিওলাইতে যাইয়া শেষ হয়, এবং ওইখান থেকে আবারও আমাদের কাছে অর্থাৎ বাতাসে এটা আবারও ফেরত যায়। তো এটা ছিল আজকে আমাদের ক্লাস। যদি আপনাদের কোনো বিশেষ প্রশ্ন থাকে সেটা আপনারা বলতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে। ধন্যবাদ আপনাদের সবাইকে।